সুতরাং আপনি যদি জীবনে রাজা হতে চান অর্থাৎ ধনী হতে চান, তাহলে আপনিও স্বেচ্ছায় কয়েকটা বছরের জন্য বনবাসকে বেছে নিন, অর্থাৎ মিনিমালিজম, কিচ্ছতা সাধন করুন। প্রয়োজনের অতিরিক্ত খরচ করবেন না। বাদ বাকি যে টাকাটি আপনি সেভ করতে পারবেন না, এটি হবে আপনার বীজ আগামী দিনের। এটি থেকে গাছ চারা জন্মাবে, এটি থেকে গাছ হবে, এটি থেকে মহিরুহ হবে, যে মহিরুহ আপনাকে আগামী দিনে ছায়া দেবে। বেশি দিন আগের কথা নয়, মাত্র কয়েক বছর আগের কথা। তখন আমি বেতন পেতাম। বেতন পেয়েই প্রথম আমার ইচ্ছা মতো খরচ করতে থাকতাম। এই ইচ্ছা মতো খরচ করতে করতে একটা সময়ে গিয়ে দেখতে পেলাম যে মাস শেষে আমার হাতে আর টাকা থাকছে না। কিভাবে খরচ করতাম? দুপুরে আমি বাহিরে খেতাম, যদিও আমার বাসা খুবই কাছাকাছি অফিস থেকে, আমি চাইলে বাসায় খেতে পারতাম, কিন্তু সেটা না করে আমি বাহিরে হোটেলে খেতাম। আবার বাজারে গেলে কোনো কিছু কিনতে দরদাম করতাম না, ইচ্ছে হলে কিনে নিয়ে আসতাম। আবার একটু বাজারের মধ্যে ঘুরতাম বা আশেপাশের দোকানে ঘুরলে প্রয়োজন ছিল না, তারপরও দু চারটা জিনিস চোখে পড়ে গেলে এগুলো কিনে নিয়ে আসতাম। আমার বাইক, অনেক আগ থেকেই আমি বাইক চালাই, তো বাইকের কোনো কিছু প্রয়োজন না হলেও মাথার মধ্যে কেমন যেন ঘুরঘুর করতো যে বাইকের জন্য এটা কিনি ওটা কিনি, বাইকটাকে একটু মডিফাই করি, এর জন্য আমি খরচ করতাম। অর্থাৎ খরচগুলো যখন করতাম তখন আমার মাথার মধ্যে এটা থাকতো না যে এটা আমার প্রয়োজন কিনা। প্রয়োজনের কথা মাথায় আসতো না, ভালো লেগে গেছে, ইচ্ছে করছে, মানে একটা কেমন যেন একটা বাংলা কথা আছে না, যে শরীরের মধ্যে একটা চাবানি চুলকানি ওঠে, একটা তাড়না ওঠে কেনার জন্য, আর মনে হয় যেন কিনলেই আমার মা একটু ভালো থাকতে পারবো, একটু আনন্দ লাগবে, এই জন্য শুধু খরচ করতে থাকতাম। তো এভাবে খরচ করতে করতে একটা সময় এসে দেখলাম যে আমার অভাব টানাটানি এটি আরও দিনকে দিন প্রকট হচ্ছে। আমার বেতন বাড়ছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে আমার অভাব, আমার টানাটানি এটি আরও দিনকে দিন প্রকট হচ্ছে। আমি ভালো থাকার কথা, কিন্তু আগের চেয়েও আমি খারাপ থাকছি। কিন্তু এই যে কেন খারাপ থাকছি আগের চেয়েও, এটি আমি বুঝে উঠতে পারতাম না। আমার মাথাতে কিছুতেই ঢুকতো না। আমি চেষ্টা করতাম এ থেকে বের হবার, কিন্তু আমি সিস্টেমটি বুঝে উঠতে পারিনি। কিন্তু তারপরেই আমার কিছু বইয়ের সাথে পরিচিত হলো, কারণ আমার দীর্ঘদিনের বই পড়ার অভ্যাস। তো পড়তে পড়তে আমি পড়লাম রিচ ড্যাড পুয়ার ড্যাড, দ্য রিচেস্ট ম্যান ইন বেবিলন, দ্য মিলেনিয়ার নেক্সট ডোর, তারপরে দ্য মিলেনিয়ার ফার্স্ট লেইন, এরকম দ্য সাইকোলজি অফ মানি, এরকম বহু বই আমি পড়তে থাকলাম। আর যতই পড়লাম ততই আমার উপলব্ধি হলো যে আমি কত বড় ম্যাসাকার করে ফেলেছি, কত বড় আমি সমস্যা তৈরি করে ফেলেছি আমার জীবনে। এরকম যদি চলতে থাকে, আমি রিয়েলাইজ করলাম, তাহলে আমাকে দুর্দশাগ্রস্ত জীবনযাপন করতে হবে। আমি সারা জীবনই মধ্যবিত্ত বা গরিবই থেকে যাব। সুতরাং আমার উপলব্ধি হলো। এই উপলব্ধি হওয়ার পর থেকে আমি নিজেকে বেশ কয়েক বছর আগ থেকে সংশোধন করা শুরু করলাম, যে কিভাবে আমি এখান থেকে বের হতে পারবো। আমার আরও বহু ভুল রয়েছে, যেটি আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে বলবো। যেহেতু আছে খরচের বিষয়টি আসছে, যে আমি কিভাবে আমার খরচটাকে নিয়ন্ত্রণ করলাম, সেটি নিয়েই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি। প্রথম যে সংশোধনীটি আমি আমার জীবনে আনলাম সেটি হলো, প্রথমত আমি বাইরে দুপুরে খেতাম। এটি আমাকে দুভাবে ক্ষতি করতো। একটা, আমার পকেট থেকে টাকা নিত, দ্বিতীয় আমার স্বাস্থ্যের ক্ষতি করতো। সুতরাং এটিতে আমি সংশোধন আনলাম। আমি দুপুরে বাসায় খাওয়া শুরু করলাম, ফলে এই খরচটিকে আমি কমালাম। দ্বিতীয় আরেকটি খরচ করলাম, যে আমি আমার যে কাপড় চোপড় জামা কাপড়গুলো রয়েছে, আমি সেগুলো একটু পর্যালোচনা করলাম, যে এগুলো আমি আরও অনেক দিন পরতে পারবো। আবার আমার কিছু আত্মীয় স্বজন রয়েছে, তারা আমাকে কিছু জামা কাপড় তারা হয়তো কিনেছে, দুই একবার ব্যবহার করেছে, অথবা তাদের সাইজে হচ্ছে না, সেগুলো আমাকে দিচ্ছে। তো সেগুলো আমি খুব আনন্দের সাথে ব্যবহার করছি, কারণ সেগুলো খুব ভালো কোয়ালিটির, আমি ব্যবহার করতে পারছি। শুধু ইগো রেখে তো কোনো লাভ নেই। এটি ব্যবহার করা শুরু করলাম। দুপুরে বাসায় ভাত খাওয়া শুরু করলাম। তারপরে সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহার করা শুরু করলাম। আমার প্রয়োজন হলে আমি চেষ্টা করতে থাকি যে এটির সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় কি না, কারণ সেকেন্ড হ্যান্ড আমি কম দামে পাবো, একটু ভালো কোয়ালিটি দেখে যদি আমি ব্যবহার করতে পারি, তাহলে এটি আমার খরচটা অনেকটাই কমিয়ে দেবে। তারপরে কেনাকাটায় আমি দুইটি রুল ফলো করা শুরু করলাম। একটি হলো 72 আওয়ার্স, আর একটি হলো 30 ডেজ রুল। অর্থাৎ দেখবেন আমি আমার কথাই বলি, আমি এমন বহু জিনিস বাসায় কিনে ফেলে রেখেছি যা আমি এক দুবারের বেশি ধরিও নি। এমন বহু ইলেকট্রনিক গেজেট রয়েছে, এমন বহু ড্রেস রয়েছে, এমন বহু কিছু আমার বাসায় রয়েছে যেগুলো আমি এক দুবারের বেশি ছুঁয়েও দেখিনি। ইভেন আমি ভুলে গিয়েছি, পরে কখনো অন্য কিছু খুঁজতে গিয়ে এটি আমার চোখের সামনে পড়ে গিয়েছে। এরকম করে আমি অনেক ইম্পালসিভ বাইং করেছি। আমরা যত কেনাকাটা করি দেখবেন তার একটা বড় অংশ হলো এই আবেগের তাড়নার ফলে কেনা। ওই যে শরীরের মধ্যে কুরকুরানি ওঠে কেনার জন্য,
একটা অস্থিরতা ওঠে এবং ভালো লেগে যায়, আমরা কিনে ফেলি। কিন্তু দেখা যায় 2-4 দিন পর আর আমাদের সেটি প্রয়োজন হয় না এবং অনেক দিন পর আমরা সেটা ভুলে যাই। এই ধরনের কেনাকাটাই রয়েছে আপনার 60%-এর উপরে। তো আমি এই 72 আওয়ার্স রুল ফলো করলাম। এখন কোনো কিছু ভালো লাগলে আমি সেটি কার্টে যোগ করে রাখি। কার্টে যোগ করে রাখার পর 72 আওয়ার্স পর যদি আমার মনে থাকে তাহলে আমি কিনলাম, না মনে থাকলে তো ভুলে গেলাম। এটি আমার খরচ অনেকটাই কমিয়ে দিয়েছে। আর একটা রুল ফলো করি, সেটি হলো 30 ডেজ রুল। সেটি কিভাবে? আমার কোনো কিছু যদি কিনতে ইচ্ছে করে মনে, তো এই কার্টে অ্যাড করে রাখি এবং 72 ঘন্টা পরও যদি দেখি যে সেটি আমার ইচ্ছা হচ্ছে কেনার, তাহলে আমি আরও 30 দিন অতিরিক্ত অপেক্ষা করি। সারা পৃথিবীতে এই দুটি খুব স্ট্যান্ডার্ড রুল। যদি আপনি এই দুটি রুল ফলো করতে পারেন তাহলে আপনি আপনার খরচ অনেকটাই নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন। তো 30 ডেজ রুল কি বলছে, যে আপনি কোনো কিছু কিনলে সেটি কার্টে যোগ করে রাখুন বা আপনার নলেজে রাখুন। 30 দিন পর গিয়ে আপনি ওই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আপনি এটি কিনবেন কি কিনবেন না। দেখবেন 30 দিন হয়ে যাবার পর আপনার 80% কেনাকাটা আর প্রয়োজনীয়তাই থাকে না। অর্থাৎ 30 দিন পর আপনার মনে হবে না এটা আমার এখন আর দরকার নাই। তার মানে হলো ওটি আপনার ইম্পালস বাইং, আবেগের ফলে কেনাকাটা, ওটি আপনার সত্যিকারের কেনাকাটা নয়। আর 30 দিন পর গিয়ে যদি ওই দ্রব্য বা বস্তুটি আপনার সত্যিই মনে হয় তখনও যে এটি আমার প্রয়োজন, তাহলে সব বুঝে নেবেন এটি সত্যিকারে আপনার প্রয়োজনীয় জিনিস, তখন আপনি কিনতে পারবেন। তো এই দুটি রুল অ্যাপ্লাই করে আমি আমার জীবনের 80% বাজে যে কেনাকাটা রয়েছে, কেনাকাটার বাজে খরচ, সেটি আমি কমিয়ে ফেলেছি। আরেকটি সংশোধনী নিয়ে আসলাম, যেখানে আমার অনেক টাকা হাত খরচ হতো বিশেষ করে শুক্র শনিবারে, আমি সেটা কমিয়ে একেবারে 50-60 টাকায় নিয়ে আসলাম। আর আরও একটা কাজ করলাম, বড় পরিবর্তন আনলাম, আমি আমার খরচ লেখা শুরু করলাম। কারণ আমি বই পড়ে আমি জানতে পারলাম যে জাপানিদের এই অভ্যাসটি রয়েছে, তারা সাথে করে একটি নোটবুক নিয়ে ঘোরে, তারা খরচ লিখে রাখে। কেন লিখে রাখে জানেন? তারা মাস শেষে গিয়ে এটা নিয়ে বসে, তখন তারা তার চোখের সামনে দেখতে পায় যে তারা কোন কোন খাতে কত খরচ করেছে। তখন বেরিয়ে আসে এমন বহু খরচ রয়েছে যে খরচগুলো অপ্রয়োজনীয়, না করলেও চলতো। এটি তাদের জাতিগত একটি হ্যাবিট, আর এই কারণেই তারা এত ধনী। সুতরাং আমি আমার খরচের তালিকা করা শুরু করলাম এবং আমি দেখতে পেলাম যে একটি বড় অ্যামাউন্টের টাকা আমি এরকম ইম্পালসিভ বাইং করে, অপ্রয়োজনীয় কেনাকাটা করে আমি খরচ করেছি সারা মাসে, যেটি আমার প্রয়োজন ছিল না এবং আমার না হলেও চলতো। সুতরাং এভাবে তালিকা করা শুরু করলাম এবং এই যে অপ্রয়োজনীয় খরচগুলো কাটছাট করা শুরু করলাম। তারপরে কি করলাম? তারপরে আমি আমাকে বাজেটিংয়ের আওতায় নিয়ে আসলাম। অর্থাৎ মাসের শুরুতে একটি বাজেটিং করি, এই বাজেটের বাইরে আমি খরচও করি না। আমার বাজেটের রুল হচ্ছে 50-30-20। এটি নিয়ে আমি একাধিক ভিডিওতে কথা বলেছি, সুতরাং এখানে বিস্তারিত আর বলতে চাচ্ছি না। তো এই 50-30-20 রুলের আওতায় আমি আমার বাজেটিং করা শুরু করলাম এবং তার বাইরে না যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে থাকলাম এবং একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে না, আমি যেহেতু আমার অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ফেলেছি, আমি আমার বাজেটের মধ্যে চলতে পারছি। এটি আপনাকেও করতে হবে এবং দেখবেন প্রথম দিকে কষ্ট হলেও করতে করতে একটা সময় গিয়ে আপনি কিন্তু অভ্যস্ত হয়ে যাবেন। আমি যেটা করলাম সেটা হলো একেবারে নিজে পুরো সারভাইভাল মোডে নিয়ে গেলাম নিজেকে, ফ্যামিলি সহ। অর্থাৎ বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন, যা আমার একান্তই প্রয়োজন, সেটুকুতে আমি আমার খরচকে সীমাবদ্ধ রাখলাম। অর্থাৎ স্বেচ্ছায় আমি আমার জীবনে বনবাস বেছে নিলাম। আমি আপনাদেরকেও বললাম যে জীবনে আপনি স্বেচ্ছায় বনবাস বেছে নিন, কারণ জীবনে যদি আপনি স্বেচ্ছায় বনবাসে না যান তাহলে জীবন আপনাকে ঘাড় ধরে বনবাসে পাঠাবে, আর একবার ঘাড় ধরে বনবাসে পাঠালে সেখান থেকে আপনি ফিরে আসতে পারবেন না। অর্থাৎ এখানে বনবাস বলতে আমি গরিবীকে বুঝিয়েছি। স্বেচ্ছায় গরিবীকে বেছে নিন। হিন্দু ধর্মের একটি কাহিনী রয়েছে, তাদের ভগবান রামকে তার পিতা বনবাসে পাঠিয়েছিলেন এবং দীর্ঘ কয়েক বছরের বনবাস শেষ করে আসার পর তিনি কিন্তু রাজত্ব ফিরে পেয়েছিলেন। সুতরাং আপনি যদি জীবনে রাজা হতে চান, অর্থাৎ ধনী হতে চান, তাহলে আপনিও স্বেচ্ছায় কয়েকটা বছরের জন্য বনবাসকে বেছে নিন। অর্থাৎ মিনিমালিজম, কিচ্ছতা সাধন করুন। প্রয়োজনের অতিরিক্ত খরচ করবেন না। বাদ বাকি যে টাকাটি আপনি সেভ করতে পারবেন না, এটি হবে আপনার বীজ আগামী দিনের। এটি থেকে গাছ চারা জন্মাবে, এটি থেকে গাছ হবে, এটি থেকে মহিরুহ হবে, যে মহিরুহ আপনাকে আগামী দিনে ছায়া দেবে। আর যদি আপনি এরকম মহিরুহ তৈরি করতে না পারেন, তাহলে আগামী দিনে আপনাকে প্রখর রোদের মাঝে, মরুভূমির খটখটে তপ্ত বালুর মাঝে আপনাকে দিনাতিপাত করতে হবে। সুতরাং সাধু সাবধান, মিনিমালিজম অর্জন করুন, জীবনে স্বেচ্ছায় বনবাসে বেছে নিন, তাহলেই আগামী দিনে আপনি রাজা হতে পারবেন। প্রিয় দর্শক, এই স্টেপগুলো গ্রহণ করার পর ধীরে ধীরে কয়েক বছরের মধ্যে আমার জীবন
স্মুথ হওয়া শুরু করলো, এবং একেবারে যে স্মুথ এখনই হয়ে গেছে এমনটা নয়, এখনও আমার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে আমি ছিদ্রটি কোথায়, ফুটোটি কোথায় সেটি ধরতে পেরেছি, এবং শুধু ধরতেই পারিনি, সেটি সংশোধনের ব্যবস্থা গ্রহণ করেছি। আজকে আমার জীবনের এই কাহিনী আপনাদের সাথে কেন শেয়ার করলাম, যেন আপনারা বুঝতে পারেন কি করা উচিত। আমি জানি আমার মতো আমি আরও বিগত কয়েক বছর আগে যে ধরনের সমস্যার মধ্যে ছিলাম, আমি জানি আপনাদের মধ্যে অধিকাংশ মানুষ আমার মতো সমস্যায় আছেন, এর চেয়েও তীব্র সমস্যায় রয়েছেন। সুতরাং সেখান থেকে আমি কিভাবে রিকভারি করলাম, বের হয়ে আসলাম, সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করা, যাতে আপনাদের জীবনেও এটি উপকারে আসে। যদি উপকারে আসে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তাছাড়াও যারা নতুন রয়েছেন চ্যানেলটিতে, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রিপশন আমাকে মোটিভেট করে আগামী দিনে আপনাদের জন্য আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।